তখন দেবেশ ভট্টাচার্য নির্দেশ দিলেন যে ওই তিনজনকে আমার সামনে আমার ইজলাসে হাজির করা হবে। তাদেরকে হাজির করা হয়েছিল। তিনি তার চেম্বারে নিয়ে গিয়ে মহিলাদের দিয়ে ওই মহিলাদের পরীক্ষা করেন, দেখলেন যে তাদের সারা শরীরে চাবুকের চিহ্ন। তিনি ওই মুহূর্তে ওইখানে নির্দেশ দিলেন যে এইখান থেকে এদেরকে মুক্তি দেওয়া হোক এবং যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আজকে সেই ব্যবস্থা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। বিচার ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে। বন্ধুগণ, আজকে অর্থনীতি চরম দুরবস্থায় গেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সব চলে গেছে। তারা এখন 3 বেলা খেতে পায় না, সাধারণ মানুষ 1 বেলা খায়। এই রমজান মাসের মানুষ আজকে সবচেয়ে অসহায় অবস্থায় পড়েছে। এগুলো হচ্ছে বাস্তবতা। সব জায়গায় তারা ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ বরাবরই সবসময় গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি হিসেবে কাজ করেছে। যদিও মুখে তারা গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু সব সময় তারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে। 1971 সালের পরে তারা ক্ষমতায় ছিল। তাদের নেতৃত্বে সেদিন যে সংবিধান রচনা হয়েছিল, সেই সংবিধান তারাই কেটে কুটে গণতন্ত্রের একেবারে গলা টিপে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বাদশাল করেছিল। দুঃখ হয়, কষ্ট হয় যে তাদের সে অবিসংবাদী নেতা, তাকে তখন গণতন্ত্রের বরপুত্র বলা হতো, তার হাত দিয়ে সেদিন কিন্তু মাত্র 11 মিনিটে পার্লামেন্টে সেই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল তারা কায়েম করেছে। বন্ধুগণ, সেই দলটি আবারও একই কায়দায় এই সময় নিয়ে ছদ্মবেশের মধ্য দিয়ে তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। বাংলাদেশের যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল, যারা প্রাণ দিয়েছিল, তাদের সামনে লক্ষ্য ছিল একটা লক্ষ্য, যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, স্বাধীন গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সৃষ্টি। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বেরিয়ে এসে তারা মনে করেছিল যেখানে আমরা এখন স্বাধীন হয়েছি, এখানে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। কিন্তু তারাই এই আওয়ামী লীগই সেদিন সেই ব্যবস্থাকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। বন্ধুগণ, আজকে বাংলাদেশের কি অবস্থা এটা আমার চেয়ে আপনারা কেউ কম জানেন না। আজকে বাংলাদেশে গত নির্বাচনে সেটা আরো প্রমাণিত হয়ে গেছে, যেখানে জনগণের অধিকারকে প্রয়োগ করতে দেওয়া হয় না। অত্যন্ত পরিকল্পিতভাবে 15 বছর ধরে নির্বাচনকে তারা তাদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে, কিন্তু গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তারা কোনো উদ্যোগ গ্রহণ করে। বরঞ্চ যারা আমরা গণতন্ত্রের কথা বলেছি, যারা আমরা নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছি, যারা দেশের অর্থনীতিকে প্রতিষ্ঠিত করবার কথা বলেছি, তাদের উপরে চরম দমন পীড়ন নির্যাতন নেমে এসেছে। বন্ধুগণ, একটা দুটা কথা নয়, অনেক কথা। সেই কথা বলার অবকাশ এখন নেই, সেই সামর্থ্য আমার এখন নেই। আমি নিজে একটু অসুস্থ। একটা প্রতিষ্ঠান তারা বাকি রাখেনি, যে প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করে ধ্বংস না করেছে। আপনারা এক এক করে দেখেন যে কোথাও আওয়ামী লীগকরণ ছাড়া, তাদের নিজস্ব লোকগুলোকে ছাড়া তারা কাউকেই কোথাও দাঁড়াতে দেয়। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ শুধু ফ্যাসিস্টদের কবরে পড়েনি, বাংলাদেশ এখন বর্ণবাদীদের কবরে পড়েছে। আমাদের বিএনপি যারা করে, তাদের ঘর বাড়ি পর্যন্ত দখল করে নেওয়া হচ্ছে। আমাদের বিএনপি যারা করে, তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে, তাদের ব্যবসা দখল করে নেওয়া হচ্ছে, তাদের ছেলে মেয়েদেরকে চাকরির কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এমনকি দূর সম্পর্কের আত্মীয় যারা আছে, তাদেরকে পর্যন্ত বিএনপি হিসেবে চিহ্নিত করে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এটা বর্ণবাদ ছাড়া কিছু না। দেশটাকে তারা সম্পূর্ণভাবে দুটো ভাগ করে ফেলেছে। একটা ভাগ হচ্ছে আওয়ামী লীগ, আরেকটা ভাগ হচ্ছে আমার বিরোধী দল। এই অবস্থা তৈরি করে তারা এই দেশকে নিজেরাই সাম্প্রদায়িক একটা অবস্থা তৈরি করছে। তারা আবার দাবি করে, কালকে বলেছে যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তাদের নাকি এই জিহাদ
আপনারা সবসময় অব্যাহত থাকবেন। যারা সাম্প্রদায়িক কথা সৃষ্টি করে, যারা নিজেরা গোষ্ঠী তৈরি করছে, বর্ণবাদ সৃষ্টি করছে, তাদের মুখে এই কথা শোভা পায়। শুধু কথা বলে আর মানুষকে লুট করে, মানুষকে সর্বশান্ত করে আজকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যায়। আপনারা খবরের কাগজ সবাই পড়েন, প্রত্যেক দিনই দেখছেন কি হারে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে, কিভাবে ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হচ্ছে, কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোকে এক একটা কি বলবো এটাকে একটা এমন একটা তৈরি করেছে যেখানে স্বেচ্ছাচারিতা, সেখানে আপনার বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপ, এগুলো ছাড়া সেখানে আর কোনো কিছু হচ্ছে না। যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে দলীয় কারণে নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের যোগ্যতা নেই তাদেরকে ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হচ্ছে। কলেজগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এমনকি প্রাইমারি স্কুলে পর্যন্ত সেই দলীয় ব্যবস্থা চালু হয়েছিল। অর্থাৎ এক কথায় গোটা দেশকে, গোটা রাষ্ট্রকে তারা গিলে ফেলেছে। আজকে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। আমাদের নেতা জিয়া রহমান সাহেব, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে তিনি একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। আমরাই করেছিলাম, আমাদের নেতাই করেছিলেন। এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90 সালের গণঅভ্যুত্থানের পরে, ছাত্র গণঅভ্যুত্থানের পরে 91 সালে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন, প্রধানমন্ত্রী হলেন, তখন তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে তিনি সেই সংসদীয় গণতন্ত্রকে নিয়ে এসেছেন। এই বেগম জিয়ার হাত দিয়েই দেশে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আইন পাস হয়েছিল পার্লামেন্টে। অর্থাৎ যা কিছু আমাদের দল, আমাদের নেতা যারা কাজ করেছেন তার গণতন্ত্রের জন্য কাজ করেছেন। যা কিছু বাংলাদেশের শুভ কাজ, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন, বাদশার আমলে তার আগে তারা বাংলাদেশের অর্থনীতিকে একটা ক্লোজড ইকোনমি তৈরি করেছে। এখানে ব্যক্তি পর্যায়ে আপনার বিনিয়োগ হবে না, এবং এমন ভাবে আপনার জাতীয়করণ করা হয়েছিল যে জাতীয়করণ করেছিল চুরি তখনই আপনার ভয়াবহভাবে শুরু হয়েছে। মানুষের কোনো মানব অধিকার ছিল না। আমরা ভুলে যাইনি, আজকে জাসদের অনেক নেতা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছেন, আবার অনেক নেতা বেরিয়ে গেছেন, অনেক নেতা দেশ ছেড়ে চলে গেছেন। সেই জাসদের সময়ে জাসদের ছেলেদেরকে বাম রাজনীতি যারা করতো, রক্ষী বাহিনী তৈরি করে আওয়ামী লীগ সেদিন তাদের গলা কেটে ফুটবল খেলেছে। বন্ধুরা, আমরা সেই ইতিহাস ভুলে যাই। আমরা ভুলে যাইনি যে শান্তি সেন কমিউনিস্ট নেতা খুলনা, তার স্ত্রী, তার পুত্রবধূ হানুফা বেগম নামে একজন মহিলা, তাদেরকে তারা রক্ষী বাহিনী তুলে নিয়ে এসে নির্মম অত্যাচার 21 দিন ধরে করে পানিতে চুবিয়ে তারপরে তাদেরকে আপনার জেলখানায় পাঠিয়েছিল। অপরাধ ছিল কি? যে কমিউনিস্ট নেতা শান্তি সেন সরকারের বিরোধিতা করেছিল। একমাত্র সেদিন বিচার বিভাগের কিছু তখনও আপনার বিচারক ছিলেন যারা সোজা হয়ে দাঁড়াতে পারতেন। আমাদের বর্তমানে দেবপ্রিয় ভট্টাচার্যের পিতা, কিরম যেন না দেবেশ ভট্টাচার্য, তিনি আমাদের মধুর সাহেব যখন হেভিয়াস কর্পাস করলেন, এর বিরুদ্ধে যখন হাইকোর্টে রিট করলেন, তখন দেবেশ ভট্টাচার্য নির্দেশ দিলেন যে ওই 3 জনকে আমার সামনে আমার ইজলাসে হাজির করা। তাদেরকে হাজির করা হয়েছিল। তিনি তার চেম্বারে নিয়ে গিয়ে মহিলাদের দিয়ে ওই মহিলাদের পরীক্ষা করেন, দেখলেন যে তাদের সারা শরীরে চামকের চিহ্ন। তিনি ওই মুহূর্তে ওইখানে নির্দেশ দিলেন যে এইখান থেকে এদেরকে মুক্তি দেওয়া হোক এবং যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আজকে সেই ব্যবস্থা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। বিচার ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে। বন্ধুগণ, আজকে অর্থনীতি চরম দুরবস্থায় গেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সব চলে গেছে। তারা এখন 3 বেলা খেতে পায় না, সাধারণ মানুষ 1 বেলা খায়। এই রমজান মাসের মানুষ আজকে সবচেয়ে অসহায় অবস্থায়।